তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি যে যেখানে আছো তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সাথে যুক্ত রয়েছি আমি মোহাম্মদ নুরুল ইসলাম, প্রভাষক অর্থনীতি, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল। আশা করি তোমরা ক্লাসটি উপভোগ করবে। আজকে আমি অর্থনীতির অনার্স তৃতীয় বর্ষের পরিসংখ্যান কোর্সের একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিমিত বিন্যাস নিয়ে আলোচনা করব। অন্যান্য যারা পরিসংখ্যান কোর্সটি পড়ছে এবং অর্থনীতি অনার্স চতুর্থ বর্ষের গবেষণা পদ্ধতির ক্ষেত্রেও আজকের এই আলোচনাটি আশা করি কাজে লাগবে। তো তোমরা যে যেখানে আসো মনোযোগ দিয়ে আজকের এই লেকচারটি শুনবে আশা করি, এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টস বক্সে তোমরা জানিয়ে দিবে। তো আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয় হচ্ছে পরিমিত বিন্যাস। পরিমিত বিন্যাস। এর আগে আমি আলোচনা করেছিলাম দ্বিপদী বিন্যাস এবং পৈশ্য বিন্যাস নিয়ে। তোমরা জানো অর্থনীতির ক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের জন্য সম্ভাবনার উপর নির্ভর করতে হয়। তো এই সম্ভাবনার নির্ভরতা থেকেই মূলত আমাদের অনেক সিদ্ধান্ত এখন সম্ভাব্য নির্ভর হয়ে পড়েছে। তো পরিসংখ্যানের ক্ষেত্রে সম্ভাবনার যে বিষয়টি রয়েছে সেটি খুবই একটি তাৎপর্যপূর্ণ বিষয়। অনেক কিছুর মান, অনেক চলকের মান আমরা সম্ভাবনা যুক্তভাবে গ্রহণ করি। তো এরকমই একটি চলক পরিসংখ্যানের ভাষায় বলা হয় দৈব চলক, যেটির মান আগে থেকে আমরা নিশ্চিত হতে পারি না। কোনো পরীক্ষণ থেকে সম্ভাব্য যে আউটকাম বা ফলাফলগুলো আসে সেই মানগুলো, সেই আউটকাম বা ফলাফলগুলো যে চলক গ্রহণ করে তাকে আমরা দৈব চলক বলি। অর্থাৎ দৈব চলক মানে হচ্ছে যে চলকের মানের সাথে সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা যুক্ত রয়েছে। এই দৈব চলক আবার দুই ধরনের হয়, একটি হচ্ছে বিচ্ছিন্ন দৈব চলক আর একটি হচ্ছে অবিচ্ছিন্ন দৈব চলক। বিচ্ছিন্ন দৈব চলকের যে সম্ভাবনা অপেক্ষক, সেখান থেকে যে সম্ভাবনা বিন্যাস হয় সেটাকে আমরা আখ্যায়িত করি সম্ভাবনা ভর অপেক্ষক বা প্রবাবিলিটি ম্যাস ফাংশন হিসেবে। আর সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক যেটা, সেটি মূলত কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল বা অবিচ্ছিন্ন দৈব চলকের সম্ভাবনা বিন্যাসের উপর প্রতিষ্ঠিত। তো এই পরিমিত বিন্যাস হচ্ছে অবিচ্ছিন্ন দৈব চলকের একটি সম্ভাবনা বিন্যাস। তো আজকে এই পরিমিত বিন্যাস সম্পর্কে আলোচনা করার আগে আমি যেহেতু এর আগে দৈব চলক নিয়ে কথা বলেছি, দৈব চলকের প্রকারভেদ নিয়ে কথা বলেছি, তো যেহেতু এই পরিমিত বিন্যাসটি অবিচ্ছিন্ন দৈব চলকের সম্ভাবনা বিন্যাস, সুতরাং অবিচ্ছিন্ন দৈব চলক সম্পর্কে আমাদের আগে জানতে হবে। অবিচ্ছিন্ন দৈব চলক হচ্ছে সেই দৈব চলক যেটি একটি ভ্যালু অফ ইন্টারভাল থেকে বা একটি সংখ্যা পরিসর থেকে যে কোনো মান গ্রহণ করতে পারে। সেটি সাধারণত অবিচ্ছিন্ন দৈব চলক অগণনাযোগ্য, অর্থাৎ এটা আমরা কাউন্টেবল হিসেবে ব্যবহার করি না। কিন্তু বিচ্ছিন্ন দৈব চলকের যে মানগুলো, সেই মানগুলো কাউন্টেবল বা গণনাযোগ্য। একটি উদাহরণ হিসেবে আমি যদি চিন্তা করি, এটি একটি রেখা অংশ, ঠিক আছে। এই রেখা অংশতে যদি দুটি বিন্দু থাকে, একটি হচ্ছে 1 আর একটি হচ্ছে 2, তাহলে এই যে একটা ইন্টারভাল তৈরি হয়ে গেল, ঠিক না? এই ইন্টারভালের মধ্যে অনেকগুলো মান আছে, 1 থেকে শুরু করে 2 পর্যন্ত অনেকগুলো মান আছে। তো অবিচ্ছিন্ন দৈব চলক যেটি, সেটি হচ্ছে এরকম একটি ইন্টারভাল বা পরিসর থেকে যে কোনো মান গ্রহণ করতে পারে। 5 একটি সংখ্যা, এটি একটি কাউন্টেবল নাম্বার। কিন্তু আমি যদি বলি 5.432 এভাবে আরও যদি হই, তাহলে এটা কিন্তু কাউন্টেবল নাম্বার না। সুতরাং এটি হচ্ছে অবিচ্ছিন্ন দৈব চলক, আর 5 হচ্ছে বিচ্ছিন্ন দৈব চলকের একটি উদাহরণ।
তেমনিভাবে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল বা অবিচ্ছিন্ন দৈব চলক দিয়ে যেমন মানুষের উচ্চতা এবং ওজন এবং বৃষ্টিপাতের পরিমাণ, এরপরে বিভিন্ন সময়ের পরিমাপ, এরপরে বিভিন্ন সায়েন্টিফিক মেজারমেন্ট, এগুলো হচ্ছে অবিচ্ছিন্ন দৈব চলকের উদাহরণ। তো অবিচ্ছিন্ন দৈব চলক থেকেই মূলত এই পরিমিত বিন্যাস এবং এর যতগুলো বিন্যাস রয়েছে সম্ভাবনার উপর, তার মধ্যে পরিমিত বিন্যাসের ব্যবহার পরিসংখ্যান এবং অর্থনীতিতে খুবই বেশি এবং এটি খুবই একটি অ্যাকসেপ্টেবল একটি সম্ভাবনা বিন্যাস। যত পরিসংখ্যানবিদগণ যতগুলো ডিসিশন নেন, ম্যাক্সিমাম ডিসিশন এই পরিমিত বিন্যাসের উপর ভিত্তি করে প্রণীত হয়ে থাকে। পরিমিত বিন্যাস এটি মূলত একটির ইতিহাস আসে 1733 সালে। ফরাসি একজন গণিতবিদ ছিলেন, তার নাম ছিল আব্রাহাম ডি ময়বার। আমি নামটি লিখে দিচ্ছি, আব্রাহাম ডি ময়ভার। তিনি একটি মতবাদ নিয়ে গবেষণা করতে গিয়ে সেই মতবাদটির নাম ছিল দ্য ডক্ট্রিন অফ চান্স। এই ডক্ট্রিন অফ চান্স নিয়ে তিনি আলোচনা করতে গিয়ে, গবেষণা করতে গিয়ে এই পরিমিত বিন্যাসের উদ্ভাবন করেন। পরবর্তীতে 1809 সালে একজন বিখ্যাত পরিসংখ্যানবিদ যার নাম ছিল গাউস, তিনি এই মহাকাশের বিভিন্ন গ্রহ উপগ্রহ এগুলোর যে কক্ষপথ, সেই কক্ষপথ নির্ণয় করতে গিয়ে ভুলের অবতারণা করেন। সেই ভুলের বিন্যাস থেকে পরবর্তীতে তিনি এই পরিমিত বিন্যাস উদ্ভাবন করেছিলেন। তো এই পরিমিত বিন্যাস মূলত আমাদের অর্থনীতির বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবহৃত হয়। তেমনি হচ্ছে এই পরিমিত বিন্যাস মূলত স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স মানে বিভিন্ন পরিসংখ্যানিক যে সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে এটির ব্যাপক ব্যবহার রয়েছে। আর আমরা জানি, আমরা পরিসংখ্যানে যেই ডাটাগুলো নিয়ে বা তথ্যগুলো নিয়ে কাজ করি, সেই তথ্যগুলো মূলত নমুনার তথ্য। এই নমুনার তথ্য দিয়ে আমরা সমগ্রকে এস্টিমেট করার একটি চেষ্টা করি। সুতরাং নমুনার তথ্যগুলো যত, আমার নমুনার যেই পরামিতিগুলো বা প্যারামিটারগুলো, সেই প্যারামিটারগুলো আমার স্ট্যাটিস্টিক্যালি বা পরিসংখ্যানগতভাবে যতটা অ্যাকসেপ্টেবল হবে, ততটা আমার মনে করব সেই নমুনাটি আমার গ্রহণযোগ্য, সেটা আমার পপুলেশনকে যথাযথভাবে রিপ্রেজেন্ট করছে। সুতরাং এই পরিমিত বিন্যাসে মূলত সেটাই মূলত বেশি গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ নমুনার যে ডাটাগুলো রয়েছে, সেই ডাটাগুলো কত সুষম বিন্যাস করা যায়, সেটি হচ্ছে পরিমিত বিন্যাসের মূল লক্ষ্য। সাধারণত নমুনার যে ডাটার সংখ্যা বা তথ্যের সংখ্যা, সেটি যদি 30-এর চেয়ে বড় হয়, নমুনার যেই অবজারভেশন বা যেগুলো রয়েছে সেগুলোর সংখ্যা যদি 30-এর চেয়ে বড় হয়, তখন সেটি দ্বিপদী বিন্যাস থেকে আমরা পরিমিত বিন্যাসে রূপান্তর করে থাকি। আমার x যদি একটি অবিচ্ছিন্ন দৈব চলক হয়, তাহলে এই x এর যে সম্ভাবনা অপেক্ষক, পরিমিত বিন্যাসের ক্ষেত্রে যে সম্ভাবনা অপেক্ষক রয়েছে, সেটিকে আমরা লিখি 1/σ√2π ইন্টু এক্সপোনেন্ট মাইনাস x মাইনাস মিউ তার হচ্ছে হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 সিগমা স্কোয়ার। এই হচ্ছে সূত্রটি। এটি হচ্ছে পরিমিত বিন্যাসের যেই অপেক্ষক, সেই অপেক্ষকের, অর্থাৎ x যদি একটি অবিচ্ছিন্ন দৈব চলক হয়, সেই অবিচ্ছিন্ন দৈব চলক x এর যে সম্ভাবনা অপেক্ষক, সেটাকে আমরা এইভাবে লিখে থাকি। তাহলে এই যে সম্ভাবনা অপেক্ষক, এটার এই সম্ভাবনা অপেক্ষক থেকে যে বিন্যাসটি আমরা করি, সেই বিন্যাসকেই মূলত বলা হয় পরিমিত বিন্যাস। পরিমিত
বিন্যাস। তাহলে পরিমিত বিন্যাস কাকে বলে? কোনো অবিচ্ছিন্ন দৈব চলক এক্স এর সম্ভাবনা অপেক্ষক পি এক্স থেকে যেই বিন্যাস করা হয় সেটিকে বলা হয় পরিমিত বিন্যাস। এটাকে এখানে এই যে আমি কতগুলো এই পরিমিত বিন্যাসে মূলত চলক হচ্ছে দুইটি, একটি হচ্ছে মিউ যেটাকে আমরা গড় বলি, এই গড়টি হচ্ছে আবার সমগ্রকের গড়, সমগ্রকের গড়, ঠিক আছে। আরেকটি হচ্ছে সিগমা, সিগমা হচ্ছে পরিমিত ব্যবধান, এটি হচ্ছে সমগ্রকের পরিমিত ব্যবধান। এই দুটি হচ্ছে মূলত পরিমিত বিন্যাসের পরামিতি বা প্যারামিটার। এখন আমরা যদি এটার একটা রেখা আঁকি, সাধারণত আমরা এইভাবে এঁকে থাকি, এই বেল শেপ হয়ে থাকে, অর্থাৎ পরিমিত বিন্যাসের এটাকে বলা হয় পরিমিত রেখা, পরিমিত রেখা বা নর্মাল কার্ভ বলা হয়ে থাকে। পরিমিত বিন্যাসকে ইংরেজিতে বলে নর্মাল ডিস্ট্রিবিউশন। এখন কথা হচ্ছে এটি হচ্ছে সেই নর্মাল ডিস্ট্রিবিউশনের নর্মাল কার্ভ বা পরিমিত রেখা। এই রেখার যে হাইয়েস্ট পয়েন্ট বা পিক, এই রেখার যে সর্বোচ্চ যেই বিন্দুটি, এই বিন্দুটি হচ্ছে মূলত ওই বিন্যাসের গড়, পরিমিত বিন্যাসের গড় নির্দেশ করে, এটি হচ্ছে গড়, এটিকে আমরা বলি মিউ। আর এই যে কার্ভ অর্থাৎ গড় থেকে ডানে যে একটি রেখা বক্র আকারে চলে গেছে এবং বামে যে একটি রেখা বক্র আকারে চলে গেছে, এই যে এটি হচ্ছে শেপ, কার্ভের শেপ। এই শেপটা মূলত গঠন হয় এই যে পরিমিত বিন্যাসের যে পরিমিত ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে, সিগমা বলি যেটাকে আমরা, সেই সিগমার মানের উপর ভিত্তি করে এই গড়ের ডান দিকে এবং বাম দিকের এই কার্ভের শেপটা হয়। তাহলে এই যে কার্ভের যে শেপটা বা গঠনটা, অর্থাৎ এই যে এদিকে যে এভাবে হয়ে আসছে এবং এদিকে যে এভাবে হয়ে আসছে, এটি হচ্ছে মূলত সিগমা, সিগমার উপর বা পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধানের উপর ভিত্তি করে মূলত এটির গঠন হয়ে থাকে। পরিমিত বিন্যাসে এই গড় ইজিক্যাল টু মধ্যক হয় এবং মধ্যক ইজিক্যাল টু প্রচুরক হয়। আমরা জানি যে কোনো বিন্যাসে গড় বা মধ্যক অথবা প্রচুরক হচ্ছে ওই বিন্যাসের কেন্দ্রীয় মান। গড় বা মধ্যক বা প্রচুরক হচ্ছে ওই বিন্যাসের কেন্দ্রীয় মান। তো বিভিন্ন বিন্যাস বা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে দেখা যায় গড়, মধ্যক এবং প্রচুরক একটি আরেকটির সমান নাও হতে পারে, কিন্তু পরিমিত বিন্যাস যেহেতু একটি সুষম বিন্যাস, সিমেট্রিক ডিস্ট্রিবিউশন, এই ক্ষেত্রে কিন্তু গড় এবং মধ্যক এবং হচ্ছে প্রচুরক এই তিনটি অবশ্যই সমান হতে হবে। এখন পরিমিত বিন্যাসের ডান পাশে যে এই যে এরিয়াটি, এই যেহেতু এটাকে বলা হয় পরিমিত রেখা, এই পরিমিত রেখার নিচে যেই এরিয়াটা, এই এরিয়াটা মূলত সম্ভাবনা নির্দেশ করে। কিসের সম্ভাবনা? এই যে বিচ্ছিন্ন দৈব চলক যদি হয় এক্স, অবিচ্ছিন্ন দৈব চলকটা যদি হয় এক্স, তাহলে এই এক্স এর বিভিন্ন যেই ভ্যালুগুলো এই যে হরিজন্টাল এক্সিসে রয়েছে, সেই বিভিন্ন ভ্যালুগুলো, এক্স এর বিভিন্ন ভ্যালুগুলো হওয়ার সম্ভাবনা কত, সেটি মূলত এই পরিমিত রেখার নিচে যে এরিয়া সেটি দ্বারা নির্দেশ করা হয়। এখন কথা হচ্ছে আমরা এই পাশে যেই ইমেজটা আছে, এই পাশে এই যে গড় রেখার ডান পাশে যেই ইমেজটা আছে, সেই ইমেজটা এই বাম পাশের যেই ইমেজটা আছে তার হবে একেবারে উল্টা প্রতিবিম্ব হবে, মিরর ইমেজ হবে, উল্টো প্রতিবিম্ব। অর্থাৎ এই পাশ এবং এই পাশের এরিয়ার যে আয়তন বা কার্ভের যে শেপ সব কিছু কিন্তু মানে একই হতে হবে, কারণ পরিমিত বিন্যাস সুষম বিন্যাস মানে হচ্ছে এর ডানে যতগুলো ডাটা থাকবে এর বামেও ততগুলো ডাটা থাকবে, এটি হচ্ছে পরিমিত বিন্যাসের একটি বৈশিষ্ট্য। আমাদের মনে প্রশ্ন, আমরা যদি একটি উদাহরণ দিয়ে দেই তাহলে বিষয়টি আরও ক্লিয়ার হবে।
আমরা যদি একটি নির্দিষ্ট বয়সের 10 জন বাচ্চার ওজন নিয়ে উচ্চতা নিয়ে ধরি কাজ করি, নির্দিষ্ট বয়সের 10 থেকে 14 বছর বয়স, 10 থেকে 14 বছর এইজ আছে, এরকম যদি 10 জন বাচ্চার আমরা যদি হাইট নিয়ে কাজ করি, তাহলে দেখা গেছে এই যে সেই হাইটেরকে যদি আমরা এক্স দ্বারা চিহ্নিত করি, অর্থাৎ এক্সের যে 10 জন বাচ্চার যেই ওয়েট, সেটি উচ্চতা নিয়ে কাজ করি, সেটি হচ্ছে কত 1 মিটার থেকে শুরু করে 1.5 মিটার বা তার চেয়েও একটু বেশি হতে পারে, ঠিক না? 1.2, 1.3, 1.4, ঠিক আছে, এভাবে হতে পারে। তো এক্ষেত্রে 10 জন বাচ্চার যদি আমরা উচ্চতা নেই মিটারে এবং নির্দিষ্ট বয়সে, তাহলে সেই 10 জন বাচ্চার উচ্চতার যেই গড়, তার তো একটি গড় হবে, অবশ্যই একটি গড় হবে। সেই গড়টি মূলত বলা হয় এই যে মিউ, মানে পরিমিত বিন্যাসের গড়। ধরি এটা হচ্ছে 1.5, মানে হচ্ছে 1.5 মিটার, অর্থাৎ 10 থেকে 14 বছর বয়সের 10 জন বাচ্চার গড় উচ্চতা হচ্ছে 1.5 মিটার। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে 1.5 মিটারের নিচেও তো অনেকের উচ্চতা থাকতে পারে, আবার 1.5 মিটারের উপরেও তো অনেকের উচ্চতা থাকতে পারে। হ্যাঁ, থাকাটাই স্বাভাবিক। তাহলে এই পরিমিত বিন্যাসের ডান পক্ষ যেটা, এই যে ডান পাশ যেটা, মানে রাইট টেল, এই রাইট টেল মূলত এই গড়ের উপরে যেই মানগুলো আছে, গড়ের উপরে যেই অর্ধেক মান আছে, সেই অর্ধেক মান কিন্তু এই ডান পাশটা নির্দেশ করে। অর্থাৎ যাদের উচ্চতা এই গড় 1.5 মিটারের উপরে, সেগুলো হচ্ছে ওই পাশে যাবে, আর যাদের উচ্চতা গড়ে যাদের উচ্চতা এই যে গড় 1.5 মিটার আছে তার নিচে, সেটা হবে এই পাশে। তার মানে এদিকে যত ভ্যালুগুলা এই যে গড় আছে বা মিউ, পরিমিত বিন্যাসের এই যে গড় আছে, এই গড়ের ডান পাশের যে ভ্যালুগুলো সেগুলা গড়ের থেকে বড়, আর এই গড়ের বামে যেই ভ্যালুগুলো আছে সেগুলো গড়ের থেকে ছোট। এবং তার মানে কি, তার মানে হচ্ছে যত ডানে যাবে, এখান থেকে যত ডানে যাবে তত বোঝাবে যে গড়ের সাথে পার্থক্যটা বড়। এটাই মূলত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি দেখায়? মোর ভেরিয়েবিলিটি ইন দ্য ডেটা, অর্থাৎ গড় যেই মান আছে সেই গড় মানের সাথে অন্য যেই মানগুলো বা ভ্যালুগুলো আছে তার যেই পার্থক্য, সেটাই তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখায়। এই জন্য আমরা যখন এখানে লিখি যে এখানে মূলত 1, 2, 3 এরকম 3 পরিমাণ সামনে আছে, অর্থাৎ মিউ থেকে সর্বোচ্চ এক্সট্রিম যেই ভ্যালুটা ডানে রয়েছে, এখানে বোঝা দরকার, মিউ থেকে বা গড় থেকে সর্বোচ্চ ডানে যেই এক্সট্রিম ভ্যালুটা, সর্বোচ্চ ভ্যালুটা রয়েছে, সেটা 3 সিগমা পরিমাণ বা 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পর্যন্ত দূরে থাকতে পারে। তার মানে আমরা এখানে যদি হয় 3, যেহেতু সর্বোচ্চ দূরে, সেহেতু এখানে হবে +1, +2, +3, অর্থাৎ এই মিউয়ের থেকে সর্বোচ্চ ডানের যেই ভ্যালুটা, সেটি 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পরিমাণ দূরে থাকতে পারে। ঠিক তেমনিভাবে মিউয়ের থেকে যেই মানগুলো কম আছে সেগুলো সর্বনিম্ন 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পর্যন্ত দূরে থাকতে পারে। তাহলে এই মানটা মূলত আমরা 0 ধরি, ঠিক আছে? 0 ধরে এদিকে আগাই, 1, -2, -3। 0 ধরার কারণ আছে, আমরা এই পরিমিত বিন্যাসকে সহজে হিসাব করার জন্য পরিমিত বিন্যাসকে আদর্শায়িত পরিমিত বিন্যাসে রূপান্তর করে নেই। আদর্শায়িত পরিমিত বিন্যাস কোনটা? সেটি হচ্ছে আমরা জেড দ্বারা চিহ্নিত করি। আদর্শায়িত পরিমিত বিন্যাসকে আমরা জেড দ্বারা চিহ্নিত করি, এবং সেই সূত্রটি হচ্ছে x মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা। x মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা। এখানে এই যে মিউ, এই মিউ হচ্ছে সেই সমগ্রকের গড়, এবং সেই সিগমা হচ্ছে সমগ্রকের পরিমিত ব্যবধান। তাহলে এরকম যদি আমরা বের করি, তখন এই জেডের যেই ভ্যালুটা, জেডের ভ্যালুর গড় হয়ে যায়, অর্থাৎ এক্সপেক্টেড ভ্যালু অফ জেড হচ্ছে, এখানে আগে আমরা যে অবিচ্ছিন্ন দৈবচলক এক্স ধরেছিলাম, সেই এক্সকে এখন আদর্শায়িত অবিচ্ছিন্ন দৈবচলক হিসেবে জেড ধরে নিয়েছি। অর্থাৎ এটাকে আমরা এখন
জেড মানে আদর্শায়িত পরিমিত বিন্যাসের যেই চলক সেটি জেড। তো এক্ষেত্রে এইটার গড় হয় এরকম একটা বিন্যাসের গড় হয় 0, আর এইটার যে ভেরিয়েন্স অফ জেড সেটি হয় 1। তাহলে যে পরিমিত বিন্যাসের, খেয়াল করা যাক, যে পরিমিত বিন্যাসের গড় 0 এবং ভেদাঙ্ক হচ্ছে 1 তাকে আদর্শায়িত পরিমিত বিন্যাস বলে। তাহলে আমরা এখন সেই হিসেবে আমরা কি করি, এই গড়টাকে 0 ধরি। তাহলে গড় যদি 0 দিই তাহলে এদিকে হচ্ছে, যেহেতু আমরা কি বলছি যে এই গড় থেকে সর্বোচ্চ 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে 3 ইন্টু পরিমিত পরিমাণ দূরে থাকতে পারে যে কোনো এক্সট্রিম ভ্যালু গড় থেকে। তাহলে এইটা হবে অবশ্যই 1 ইন্টু সিগমা, আর এইটা হবে অবশ্যই 2 ইন্টু সিগমা, আর এটা হবে অবশ্যই 3 ইন্টু সিগমা। ঠিক আছে, এই সেমভাবে এখানে 1 ইন্টু সিগমা, 2 ইন্টু সিগমা, এটার আগে মাইনাস আছে, এটা কিন্তু সিগমা, আমি একটু বড় করে ফেলি, এটা হচ্ছে -3 ইন্টু সিগমা। তাহলে এটাকে যদি আমরা একটু ভালোভাবে লিখি, একটা জিনিস খেয়াল করার বিষয় এখানে, এটি হচ্ছে এদিকে -ইনফিনিটি পর্যন্ত আর এদিকে হচ্ছে +ইনফিনিটি পর্যন্ত। এর কারণ কি, আমি তো মূলত সমগ্র নমুনার মান গ্রহণ করে আমি তো মূলত নমুনা দিয়ে সমগ্রকে অনুমান করতে চাই বা এস্টিমেট করতে চাই। সেক্ষেত্রে আমার এই যে -ইনফিনিটি বা +ইনফিনিটি দ্বারা বোঝায় যে আমার ভ্যালুগুলো যত বাড়বে ততই ইনফিনিটির দিকে, অর্থাৎ আমার সমগ্রকের কাছাকাছি যাওয়ার চেষ্টা চলবে। আর এই মাঝখানের যে ভ্যালুটা সেটি হচ্ছে মূলত গড়। এটি হচ্ছে ওই যে জেড ইজ ইকুয়াল টু 0, যেহেতু এখন আদর্শায়িত পরিমিত বিন্যাসের চলক নিয়ে আমরা আলোচনা করছি, সুতরাং গড় হবে এখানে 0। তাহলে আর এটার যেই ভেদাঙ্ক হচ্ছে 1। তাহলে আমি বলছিলাম যে এখানে যদি 0 হয় তাহলে এদিকে আছে কি +1, এখানে আমরা আর +1 লিখবো না, এখানে লিখবো সিগমা, আর এখানে লিখবো 2 সিগমা, আর এখানে লিখবো 3 সিগমা। অর্থাৎ এখানে ছিল 1 ছিল, 2 ছিল, 3 ছিল। ঠিক আছে, তার মানে বোঝা গেছে এই মিউ থেকে ডান পাশের ভ্যালুগুলো সিগমা পরিমাণ দূরে থাকতে পারে, 2 সিগমা পরিমাণ এবং 3 সিগমা। তেমনিভাবে এই বাম পাশের যে ভ্যালুগুলো সেটি হচ্ছে -সিগমা, -2 সিগমা, -3 সিগমা পরিমাণ দূরে থাকতে পারে। এখন আমি যদি বলি যে একটি পরিমিত বিন্যাসের গড় হচ্ছে 0, তাহলে এই গড় থেকে এখানের একটি ভ্যালু অর্থাৎ 2 এবং 3-র মাঝখানের একটি ভ্যালু হওয়ার সম্ভাবনা কত, তখনই কিন্তু আমাদের এই যে এই কার্ভটি আছে অর্থাৎ এই পরিমিত রেখাটি আছে, এর নিচের যে এরিয়া সেই এরিয়ার গুলো মূলত সম্ভাব্য এরিয়া, এগুলোর ক্যালকুলেশন করা হয়েছে। এখন আমরা বলি যে এই যে এরিয়াটা অর্থাৎ মিউ থেকে 1 সিগমা পরিমাণ ডানে এবং 1 সিগমা পরিমাণ বামে, এই এরিয়ার মাঝখানে যে ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলো পড়ার সম্ভাবনা হচ্ছে, পরিসংখ্যানবিদরা গবেষণা করে বের করেছেন 68.26%। ঠিক আছে, আমি কি বললাম, মিউ থেকে 1 সিগমা প্লাস অর্থাৎ মিউ প্লাস মাইনাস সিগমা অর্থাৎ গড়ের সাথে পরিমিত ব্যবধান যোগ বিয়োগ করলে যেই এরিয়াটা হবে সেই এরিয়াটা হচ্ছে এই যে এই এরিয়াটার মধ্যে আমি যেই ডাটাগুলো নিয়ে কাজ করছি সেই ডাটাগুলোর 68.26% পড়ার সম্ভাবনা রয়েছে। আবার মিউ
প্লাস মাইনাস 2 সিগমা, অর্থাৎ মিউ থেকে 2 সিগমা পরিমাণ ডানে এবং মিউ থেকে 2 সিগমা পরিমাণ, এখানে সিগমা দ্বারা পরিমিত ব্যবধান বোঝানো হয়েছে, সেটার এই এরিয়ার মধ্যে, অর্থাৎ তাহলে এই এরিয়াটার মধ্যে, উপরে হয়তো দেখা যাবে না, এই এরিয়াটার মধ্যে যে ডাটাগুলো রয়েছে সেটি পড়ার সম্ভাবনা হয়েছে 95.44%, 95.44%। আর তাহলে এই যে মিউ থেকে 3 সিগমা ডানে এবং মিউ থেকে 3 সিগমা বামে, এই যে এরিয়াটা, এই এরিয়ার মধ্যে যে ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলোর সম্ভাবনা হচ্ছে 99 অর্থাৎ এই যে এরিয়াটা, এই এরিয়ার মধ্যে 99.27% ডাটা বা তথ্য রয়েছে। তাহলে 99.27% যদি ডাটা হয় তাহলে তো একটি নমুনার বা সমগ্রকে সব ডাটাই মূলত চলে আসে, কাভার করে ফেলে। আর 100% করা সম্ভব না, কারণ নমুনার যেই তথ্য, সেই তথ্যের যেই পরামিতি, সেই পরামিতির মান কখনোই সমগ্রকের মানের সমান হবে না। সমগ্রকের মানের হয়তো কাছাকাছি হওয়া সম্ভব, যদি সমান হয়ে যায় তাহলে তো নমুনা আর সমগ্রকের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। তাহলে এই বিষয় নিয়ে আমি মোটামুটি অনেক আলোচনা করলাম। এখন আমরা দেখব যে এই যে আমি দেখাইলাম যে নির্দিষ্ট মিউ থেকে ডানে অথবা বামে অথবা কোনো একটা এরিয়ার মধ্যে যে কোনো একটা ভ্যালুর মান, সেটা বের করার যে সম্ভাবনা, সেই সম্ভাবনাটা আমাদের বের করতে বলা হয় বা বের করা দরকার। কারণ এই এরিয়াটা, এটি কখনোই, এই যে কার্ভ রয়েছে, পরিমিত রেখার যে ডান পাশের যে কার্ভটা, সেটি কখনোই এই ভূমি অক্ষের সাথে কখনোই টাচ করবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। এটি ইনফিনিটি পর্যন্ত যাবে কিন্তু ভূমি অক্ষের সাথে কখনোই টাচ করবে না। আর এই দিকে যতটুকু পর্যন্ত এই রেখাটা যাবে, এই দিকেও ততটুকু এই পর্যন্ত সেম ঢাল নিয়ে কিন্তু যাবে, কারণ এই পরিমিত বিন্যাস হচ্ছে সুষম বিন্যাস, অর্থাৎ এর ডানে যতটুকু থাকবে ঠিক বামেও এইটার মিরর ইমেজ, অর্থাৎ ওইটার উল্টা প্রতিবিম্ব হবে। এইটাই হচ্ছে সুষম বিন্যাসের বৈশিষ্ট্য। এখন আমাদের প্রায় বলা হয়ে থাকে অর্থাৎ এইটা যদি 0 হয়, গড়কে আমরা 0 ধরি, কিসের কারণে 0 ধরি? আমরা যখন পরিমিত বিন্যাসকে আদর্শায়িত পরিমিত বিন্যাসে রূপান্তর করি তখন পরিমিত বিন্যাসের গড়কে আমরা 0 ধরি। এখন কথা হচ্ছে, একটি যদি এরকম হয় যে জেডের কোনো একটা ভ্যালুর মান, জেড হচ্ছে আদর্শায়িত পরিমিত চলক, তার কোনো একটা ভ্যালু 0.00 এবং 1.00 মধ্যে হওয়ার সম্ভাবনা কত? এর মধ্যে হওয়ার সম্ভাবনা বের করো। জেডের মান 0.00 এবং 1.00 এর মধ্যে হওয়ার সম্ভাবনা বের করো। তাহলে আমরা কি করব? এরকম তো আমাদের হতো। এটা যদি আমি বাংলায় অনুবাদ করে গাণিতিক প্রকাশ করি তাহলে হবে যে probability of 0.00 is less than or is equal to z is less than or is equal to 1.00, এইটা বের করো। অর্থাৎ এই যে একটা রেঞ্জ দেওয়া আছে 0 থেকে 1 পর্যন্ত যে জেডের ভ্যালু, সেটি হওয়ার প্রবাবিলিটি মানে সম্ভাবনা কত, এটা কিভাবে বের করব আমরা? এটা বের করার জন্য আমাদের সম্ভাবনা সারণী সাহায্য নিতে হয়। অর্থাৎ একটা টেবিল আছে, ডাটা টেবিল বলা হয়, সেই টেবিলটির মধ্যে আমার এই যে পরিমিত রেখা, এই পরিমিত রেখার নিচে যে কোনো একটা ভ্যালু পাওয়ার সম্ভাবনার যেই মানগুলো, সেই মানগুলো বের করা আছে, সেটি পরিসংখ্যানবিদরা বের করেছেন। সেই টেবিলটি আমি একটু বই থেকে দেখালে বুঝবে।
এই যে প্রত্যেকটা বইয়ের লাস্টে এরকম একটা চার্ট দেওয়া থাকবে বা টেবিল তোমরা পাবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন টেবিল। এরকম প্রতিটি পরিসংখ্যান বইয়ের লাস্টে এরকম টেবিল দেওয়া থাকে। এই টেবিল থেকে এরকম জেডের মান বা দর্শায়িত চলকের মান বের করতে হয়। তো আমাদের বলছে যে 0.00 থেকে 1-এর মধ্যে এটার হওয়ার সম্ভাবনা কত। তাহলে 1 আমরা জানি যে এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2, আর এটা সর্বোচ্চ 3 পর্যন্ত আমরা নিতে পারবো। আর এটা যেহেতু একটা সুষম বিন্যাস, এই দিকেও 3 পর্যন্ত যেতে পারবো, কিন্তু এদিকের মানগুলো হবে -2, -3। এদিকে হয়তো আমার পুরোপুরি হয় না। এখন আমাকে এখানে যেটা চেয়েছে সেটা বলছে যে 0.00 থেকে 1-এর মধ্যে এই জেডের ভ্যালু হওয়ার সম্ভাবনা কত, অর্থাৎ এই এরিয়াটা, এই হচ্ছে 0 আর এটা হচ্ছে 1। এই এরিয়াটার মধ্যে, এই যে এরিয়াটা, এই এরিয়াটার মধ্যে জেডের ভ্যালু হওয়ার সম্ভাবনা কত। প্রবাবিলিটি অফ 0.00 লেস দেন অর ইজ ইকুয়াল টু জেড ইজ ইকুয়াল টু 1.00। অর্থাৎ এই এরিয়াটার মধ্যে জেডের কোনো ভ্যালু বা মান হওয়ার সম্ভাবনা কত বা সম্ভাব্যতা আমাদের বের করতে হবে। তাহলে আমরা সেটা কিভাবে বের করব? সেটা বের করার জন্য আমাদের ওই টেবিল ইউজ করতে হবে। তোমরা ওই টেবিলে গেলে দেখবে যে জেডের 2টি মান দেওয়া আছে। এরকম জেডের অনেকগুলো ভ্যালু দেওয়া আছে। এই একেবারে সর্ববামের যেই কলাম আমি দেখাই, এখানে এই যে জেডের ভ্যালু দেওয়া আছে এখানে, এই যে সর্ববামের যেই কলাম সেখানে দেওয়া আছে 0 থেকে শুরু করে একেবারে 3.0 পর্যন্ত দেওয়া আছে। আর যে ডানের যে রো, একেবারে উপরের যে রোটা, সেখানে 0.00 থেকে 0.09 পর্যন্ত দেওয়া আছে। তো এখন এই জেডের ভ্যালুটা এখানে 0 থেকে শুরু হচ্ছে, এরপর 0.1, এভাবে করতে 1.0, এরপরে 1.1, অর্থাৎ প্রতিটা ফিগার বা সংখ্যার মাঝে 0.10 পরিমাণ ব্যবধান আছে। এভাবে 1.2, এভাবে কি দেওয়া আছে, একেবারে শেষ পর্যন্ত 3 পর্যন্ত গিয়েছে, 3.0। তেমনিভাবে এদিকে আবার যে সারিতে দেওয়া আছে 0.00, 0.01, এভাবে 0.09 পর্যন্ত দেওয়া আছে। তাহলে আমাকে বলছে যে 0.00 হচ্ছে সর্বনিম্ন ভ্যালু। তাহলে এইটা আমাদের খুঁজতে হবে, এই ভ্যালুটা খুঁজতে হবে সারিতে, একেবারে উপরের সারিতে, এইটা মূলত। তাহলে এখানে তো এই যে 0.00 দেওয়া আছে, আর এই যে 1.00, এই 1টা খুঁজতে হবে আমাদের সর্ববামের যেই কলামটি আছে টেবিলে, সেই কলামে এই যে 1 কোনখানে দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে। তাহলে এই দুইটা ভ্যালু আমাদের করসপন্ডিং যেই ভ্যালুটাকে গিয়ে ইন্টারসেক্ট করবে, ওই ভ্যালুটাই হচ্ছে মূলত ওই জেড ভ্যালু পাওয়ার সম্ভাব্য মান। এটি এখানে এরকম দেওয়া আছে, তোমরা বইতে যদি দাও তাহলে কত দেওয়া আছে, 0.3413, এই মানটি দেওয়া আছে। করসপন্ডিং যেই ভ্যালুটি, সেই ভ্যালুটি হচ্ছে 0.3413, এটি দেওয়া আছে। তার মানে এই যে এই এরিয়ার মধ্যে, এই 0 থেকে 1, এই এরিয়ার মধ্যে এই জেড ভ্যালু হওয়ার সম্ভাবনা হয়েছে 0.3413। তাহলে আমরা আগেই জেনেছিলাম যে এই গড় থেকে যে এক একক পরিমাণ দূরে সেইটার এরিয়ার যেই প্রবাবিলিটি, সেটি হচ্ছে 0.3413। তাহলে এই পাশে যেহেতু এটা সুষম বিন্যাস, সুতরাং এই পাশেরটাও যদি আমরা বের করি, তার মানে এই এরিয়ার প্রবাবিলিটিও হচ্ছে 0.3413। তাহলে এই দুইটা যদি যোগ করি, অর্থাৎ ডানে এবং বামে, তাহলে আমরা কি পাই কত, 0.6826। অর্থাৎ আমি আগে বলেছিলাম যে এই মিউ বা গড় থেকে 1 সিগমা পরিমাণ ডানে এবং মিউ থেকে 1 সিগমা পরিমাণ বামে, এই এরিয়াটার মধ্যে মোট ডাটার বা তথ্যের আমার 68.26% কাভার করে। তাহলে এই একটা অংশের মধ্যে 34.13% কাভার করে। অর্থাৎ আমার জেডের যেই ভ্যালু, সেটা হচ্ছে 0 এবং 1-এর মধ্যে হওয়ার সম্ভাবনা হচ্ছে 34.13%।
এভাবে হচ্ছে আমাদের যদি কোনো গড় যদি কোনো এই যে এক্স চলকের অবিচ্ছিন্ন দৈব চলক বা যেটাকে আমরা আদর্শায়িত অবিচ্ছিন্ন দৈব চলকে রূপান্তর করছি, অর্থাৎ জেডের ভ্যালু দেওয়ার সাপেক্ষে ওই ভ্যালুটা একটি এরিয়ার মধ্যে হওয়ার যে প্রবাবিলিটি বা সম্ভাবনা, সেটা আমরা ওই যে প্রবাবিলিটি টেবিল থেকে অর্থাৎ স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন সেখান থেকে আমরা এই পদ্ধতিতে বের করতে পারবো। তাহলে আমি আরেকটা জিনিস দেখাই, সেটি হচ্ছে সময় যেহেতু কম, আমি একটু মুছে ফেললাম। আচ্ছা, এইটুকু আমি আবার একটু লিখি, এখান থেকেই দেখিয়ে দিই। এটি হচ্ছে 0, ঠিক না? এখন আমি যদি বলি যে প্রবাবিলিটি অফ 0.00 লেস দ্যান অর ইজ ইকুয়াল টু জেড, জেড ইজ লেস দ্যান অর ইজ ইকুয়াল টু 1.25, এইটার সম্ভাবনা কত? অর্থাৎ জেডের যেই মান সেটি এখানে যে জেডের যদি মান আমি বের করতে চাই একটি মান, সেই মানটি 0.00 থেকে 1.25 এর মধ্যে হওয়ার সম্ভাবনা কত? তো এখানে আমাদের এই যে আপার ভ্যালুটি, এই ভ্যালুটিকে আমরা 2 ভাগ করতে পারি, কারণ আমাদের তো ওই টেবিল থেকে আমার মানগুলো উপরের যেই সারি, সেই সারির সাথে একেবারে বাম পাশের যেই কলাম, এই কলামের দুটো ভ্যালু আমার ম্যাচিং করে ওইটার কোরেসপন্ডিং যেই ভ্যালুটা টেবিলে দেওয়া আছে সেই ভ্যালুটাই তো মূলত প্রবাবিলিটি। কিন্তু আমার সেই টেবিলের যেই বাম পাশের যেই কলাম, সেখানে 1.25 কোনো ভ্যালু নাই, সেখানে দেওয়া আছে 1.2, 1.3 এইভাবে। অর্থাৎ এই দুইটা ফিগারের মাঝখানে 0.1 ডিফারেন্স, অর্থাৎ 1.2 এর সাথে 0.1 যোগ করে হয়েছে কত? 1.3, অর্থাৎ 0.1 ডিফারেন্স। কিন্তু এখানে ডিফারেন্সটা কত? 0.5। এখানে হচ্ছে 1.2, এরপরে হচ্ছে 0.05। এটা যদি আমি যোগ করি তাহলে কত হয়? 1.25। সুতরাং এক্ষেত্রে আমার কি করতে হবে? এই ভ্যালুটাকে আমার একটু বিভাজন করে নিতে হবে। অর্থাৎ এইটাকে আমি যদি লিখি, একটা হচ্ছে 1.2 আর একটা হচ্ছে 0.05। এবার কিন্তু আমি সেই কোরেসপন্ডিং যেই প্রবাবিলিটি সেটি কিন্তু ওই টেবিল থেকে বের করতে পারবো। আমি লেফট মোস্ট যেই কলাম, অর্থাৎ সর্ববামের যেই কলাম যেখানে জেডের ভ্যালু দেওয়া আছে, সেখানে গিয়ে আমি পাবো 1.2। আর উপরের সবচেয়ে টপ মোস্ট যেই রো, অর্থাৎ উপরের সর্বোচ্চ সারি যেখানে যে জেডের ভ্যালু ফ্র্যাকশন ভ্যালুটা দেওয়া আছে, সেখানে গেলে আমি পাবো 0.05। এরপর এই দুইটো, অর্থাৎ জেডের ভ্যালু এখানে দেওয়া আছে হয়তো 1.2 আর এখানে জেডের ভ্যালু দেওয়া থাকবে 0.05। এরপর এইখানে যেই কোরেসপন্ডিং যেই ভ্যালুটাতে গিয়ে ছেদ করবে সেটাই হচ্ছে মূলত এইটার প্রবাবিলিটি। এবং সেটি হচ্ছে আমরা এখানে বই থেকে যদি বের করি তাহলে এখানে 1.2 দেখবো, অর্থাৎ জেডের সর্বনিম্ন ভ্যালু 1.2, এই যে এখানে দেওয়া আছে। আর এখানে এই সারিতে দেখব 0.05, এটা কোথায় দেওয়া আছে? তাহলে এখানে আছে এই যে এই ভ্যালুটা এসে ছেদ করছে 0.3944। তাহলে আমরা লিখতে পারি যে এইটা ইজ ইকুয়াল টু 0.3944। এই তার মানে দুটি জেডের ভ্যালু, কোনো জেডের ভ্যালু বের করার যে সম্ভাবনা সেটা আমরা এইভাবে কিন্তু বের করব। অর্থাৎ 0.00 এই যে কার্ভ থেকে, এটা কিন্তু আমরা যদি আবার গ্রাফিক্যালি একটু দেখাইতে চাই, চিত্রের মাধ্যমে দেখাইতে চাই, আমরা জানি এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3। তাহলে আমার বলছে যে জেডের যেই ভ্যালুটি সেটি 0.00 থেকে 1.25 এর মধ্যে হওয়ার সম্ভাবনা কত? তাহলে দেখা গেছে এই যে 0.00, এটা হচ্ছে 0.0, হচ্ছে 1.25, সেটা হয়তো একটু সরে ডানে হবে। এই যে 1.25, তাহলে এই যে জেডের ভ্যালুটা এই এরিয়ার মধ্যে হওয়ার সম্ভাবনা কত? জেডের ভ্যালুটা এই যে এরিয়া, এই এরিয়ার মধ্যে হওয়ার সম্ভাবনা হচ্ছে কত? তাহলে সেটা হচ্ছে এই 0.3944। এটা তো আমরা এই ভ্যালুটা আমরা পেয়েছি টেবিল থেকে, অর্থাৎ বইয়ের অ্যাপেন্ডিক্সে যেই টেবিলটা যোগ করা আছে সেখানে পেয়েছি।
এইভাবে আমার যদি কোনো নেগেটিভ ভ্যালুও বের করতে বলা হয়, এটা তো আমি ডানে বের করলাম, সেটা যদি আবার বামে বের করতে বলা হয় বাম টেল থেকে, তখন আমরা কি করব? অর্থাৎ যদি বলা হয় যে প্রবাবিলিটি অফ -0.100 z ইজ লেস দ্যান ইজ ইকুয়াল টু 1.00। এবার কিন্তু দেওয়া আছে কি যে জেডের ভ্যালুটা -1 এবং +1 এই দুইটা ভ্যালুর মাঝখানে হওয়ার সম্ভাবনা কত। এখানে কোনটা? এই যে -1 হচ্ছে এইটা, -2 হচ্ছে এটা, তার মানে জেড এখানে যেহেতু +1 এটা, অর্থাৎ জেডের ভ্যালু এই এরিয়ার মধ্যে, অর্থাৎ -1 এবং +1 এই এরিয়ার মধ্যে হওয়ার সম্ভাবনা কত। তাহলে এক্ষেত্রে আমার কি করতে হবে? আমরা তো জানি, এর আগে বের করছি, জেডের ভ্যালু এইটাকে আমরা লিখতে পারি কি দুইটা ভাগে ভাগ করে লিখতে পারি, ঠিক না? এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে লিখতে পারি, অর্থাৎ প্রবাবিলিটি অফ -1.00 ইজ লেস দ্যান অর ইজ ইকুয়াল টু কত, জেড ইজ লেস দ্যান অর ইজ ইকুয়াল টু 0.00 এই পর্যন্ত একটা প্লাস, অর্থাৎ এই -1 থেকে 0 পর্যন্ত প্রবাবিলিটি, এরপর হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত প্রবাবিলিটি, অর্থাৎ প্রবাবিলিটি অফ 0.00 লেস দ্যান অর ইজ ইকুয়াল টু জেড ইজ লেস দ্যান অর ইজ ইকুয়াল টু কত 1.00। অর্থাৎ এই প্রবাবিলিটিটাকে, বিন্যাসটাকে আমরা এইভাবে দুইটা সামেশন করে লিখতে পারি। এখন কিন্তু সোজা, যেহেতু এই প্রবাবিলিটি অফ 0.00 লেস দ্যান, এটা আমরা এর আগে বের করে দেখিয়েছি যে জেডের ভ্যালু 0.0 থেকে 1-এর মধ্যে হওয়ার সম্ভাবনা হচ্ছে 0.3413, ঠিক না? এখন তাহলে এই এদিকে যদি আমরা উল্টা চিন্তা করি, এটা যদি আমি ঘুরিয়ে বলি, কারণ আমরা বলছি যে এই পরিমিত বিন্যাসের গড়ের ডান পাশটা বাম পাশের প্রতিবিম্ব, উল্টা প্রতিবিম্ব, মিরর ইমেজ, তাহলে এখানে যেই ভ্যালু হবে এইটা এদিকে ঘুরাইলে আমরা সেই ভ্যালুটাই পাবো। অর্থাৎ এই মাইনাস থেকে আমরা বিব্রত হব না, মাইনাস মানটা মুছে ফেললে তাহলে কিন্তু আমরা সেই একই এইটার মতো হয়ে যায়, ঠিক না? এইটার মতো হয়ে যায়, তাহলে এই একই, এইটার ভ্যালুও 0.3413। এভাবে যদি মাইনাস দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা এইভাবে বের করব। সেক্ষেত্রে কত হয়? সামেশন 0.6826 এত। এইভাবে আমরা হচ্ছে জেডের ভ্যালু দেওয়া সাপেক্ষে আমরা হচ্ছে ওই জেড ভ্যালু, ওই যে কার্ভের নিচে হওয়ার যে সম্ভাব্য এরিয়া, সেই সম্ভাব্য এরিয়ার মানটা আমরা বের করব। এই মানটা আমাদের বের করার জন্য আমাদের ওই সারণীর সাহায্য নেওয়া লাগবে, অর্থাৎ স্ট্যান্ডার্ড আদর্শায়িত পরিমিত বিন্যাসের যেই সম্ভাবনার যেই টেবিল, সেই টেবিলগুলো আমাদের করা আছে, সেটি পরিসংখ্যানবিদ যারা তারা করে দিয়েছেন, আমাদের শুধু সেখান থেকে মানটা খুঁজে বের করতে হবে, এটাই। এরপরে আর একটু আছে, সেটি হচ্ছে আমরা তো এখানে জেডের ভ্যালু দেওয়া সাপেক্ষে ওই ভ্যালুটি ওই পরিমিত রেখার নিচে হওয়ার যেই সম্ভাবনা সেটা বের করেছি, কিন্তু যদি সম্ভাবনার মান দেওয়া থাকে সেক্ষেত্রে জেডের ভ্যালু কিভাবে বের করতে হবে সেটা কিন্তু আর একটা পদ্ধতি রয়েছে, সেটি আজকে আর আমি আলোচনা করব না, আরেকদিন সুযোগ পেলে ইনশাল্লাহ করব। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে আশা করি তোমরা চলাফেরা করবে, এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আগ পর্যন্ত তোমরা কিন্তু পড়াশোনার সাথে সম্পৃক্ত থাকবে, এটা তোমাদের নিজেদের জন্যই ভালো হবে। আশা করি তোমরা যে যেখানে আছো সবাইকে আজকের এই অনলাইন ক্লাসের সাথে যুক্ত থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখানেই আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।